হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছেন। আমি সামিউল ইসলাম বলছি। আপনাদের সবার আসলে মন খারাপ, বা আমার আমার নিজেরও মন খারাপ। বিকজ গত কিছুদিন থেকে পুঁজিবাজারে আমরা আসলে ওয়েট করতেছিলাম একটা আপ ট্রেন্ড মুভমেন্টের জন্য। এবং সেটা অনেকেই, যারা মার্কেট বোঝে বা মার্কেট নিয়ে সময় দেয়, মার্কেট নিয়ে আলোচনা করে, তারা আসলে সবাই আশা করতেছিলাম যে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে। কিন্তু রিসেন্ট কিছু ডিসিশনের কারণে রেগুলেটরি অথরিটি অথবা যেহেতু কিছু রিফর্ম চলতেছে, রিফর্ম এবং কিছু ডিসিশনের কারণে পুঁজিবাজার আসলে বাড়বে বা ভালো হবে বা আপ ট্রেন্ডে যাবে। এটা আসলে একটু শেপ নেওয়ার সাথে সাথেই আবার ডাউন ট্রেন্ডে চলে আসতেছে। এবং গত 2 দিন, পরপর 2 দিন মার্কেটে একটা ভালো ফল হয়েছে। আমরা আসলে লাস্টের দিনে সূচক কমেছে 97 পয়েন্ট, এবং তার আগের দিনেও কিছু সূচক কমেছে। তো আমি আসলে এই কারণেই যে মার্কেটের প্রেজেন্ট সিচুয়েশনটা কি, এবং আগামীতে মার্কেট কোন দিকে যাচ্ছে, আর কোন সেক্টর। প্রথমত অ্যাকচুয়ালি মানে আজকের ডিসকাশনটা আসলে মার্কেট কোন সেক্টরের দিকে যাচ্ছে এবং কতদিন পর্যন্ত সেই সেক্টরটা থাকতে পারে, এইটা নিয়েই পুরো ডিসকাশনটা করব। আশা করি আপনার সাথে থাকবেন এবং আশা করি মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন আর কি। তো আমরা প্রথমে অ্যাকচুয়ালি ইন্ডেক্সের চার্টটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, এখানে কিন্তু গত পরশু দিনে মানে 25শে সেপ্টেম্বরের যে মার্কেটটা ছিল, মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল। আমরা সকাল পর্যন্ত মার্কেট আসলে আপ ট্রেন্ডে যাচ্ছিল। কিন্তু মার্কেট 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যখন বাজারে নেগেটিভ নিউজটা চলে আসে, তখন আসলে সাডেনলি মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে আসে। আমি যদি আরো আরো স্পেসিফিক ভাবে আপনাদেরকে দেখা যে মার্কেট আসলে কখন ডাউন ট্রেন্ডে চলে আসলো, এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে, দেখেন এটা হচ্ছে যে আহ, গত দিনের মার্কেট। সকালে সূচক নেগেটিভে শুরু হয়, তারপরে সূচক আস্তে আস্তে বাড়তে থাকে, বাট শেষ পর্যন্ত সূচক নেগেটিভ ছিল। আর তার আগের দিনের মার্কেটটা যেটা ছিল যে দেখেন, দুইটা চার্টের প্যাটার্ন বলতে গেলে সেম। আচ্ছা, এখানে দুইটা চার্টের প্যাটার্ন বলতে গেলে সেম। সকালে মার্কেট শুরু হয়েছে, তারপরে মার্কেট অনেকটুকু বেড়েছে। এই সময় মার্কেট কিন্তু পজিটিভ ছিল এবং এখানে সূচক উঠেছিল 5,835। 5,835, যেটা লাস্টের দিনের ক্লোজিং ছিল 5,639। তার মানে 200 পয়েন্ট কমেছে। 200 পয়েন্ট কমেছে। আর এই সময় পর্যন্ত মোটামুটি 11টা পর্যন্ত সূচক পজিটিভ ছিল। তারপরে যখন মার্কেটে নেগেটিভ নিউজটা চলে আসলো, তখন আসলে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে এবং শেষ পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিল। আর তার আগের দিনের যদি মার্কেট দেখি, তার আগের দিনের মার্কেট শার্প একটা পজিটিভ টার্ন ছিল, কিন্তু এদিন মার্কেট পজিটিভ ছিল। সো আমার আসলে আলোচনার পয়েন্টটা হচ্ছে যে মার্কেট কেন বারবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে মার্কেট ব্যর্থ হচ্ছে। ওকে। সো তার আগে আমি কিছু রিজন বলে নেই। সেটা হচ্ছে যে যখন একটা নতুন কোনো কিছুতে রিফর্ম শুরু হয়, তখন আসলে অনেক বিষয় আনসার্টেন থাকে। আসলে বিনিয়োগকারী বলেন, রেগুলেটর বলেন, বা অন্যান্য স্টেক হোল্ডার বলেন, আসলে এখন সবাই কিন্তু আনসার্টেন অবস্থায় আছে যে কি হতে যাচ্ছে, গভর্নমেন্ট কি রিফর্ম প্রোগ্রাম নিবে, কোন কোন জায়গায় রিফর্ম হবে, এবং অলরেডি কোন কোন জায়গায় রিফর্ম হয়ে গেছে। তো সবকিছু মিলেই স্টিল কিছু কিছু বিষয় আনসার্টেন। এবং মাঝে মাঝে আমি শুনতে পাচ্ছি যে ডিএসসি মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের ভিতরে কিছু বিষয়ে ডিসকাশন চলতেছে এবং কিছু বিষয় এখন আনসার্টেন রয়ে গেছে, যেগুলো হয়তো সেটেল হতে একটু সময় লাগবে। তো সূচকের অবস্থা যেটা, যে জায়গায় সূচক আছে, প্রথমে সূচকটা বাড়ার পরে কিন্তু একটা সাপোর্ট এখানে তৈরি করেছিল, এবং আবারও ওখানে একটা সাপোর্টে চলে আসে।
এবং আবারও একটু আপ ট্রেন্ডে গিয়ে আবারও এখানে সাপোর্টে চলে আসে। তার মানে এখন কিন্তু মার্কেটটা একটা সাইড ওয়ে মুভমেন্টে, একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে। রেঞ্জটা হচ্ছে আপনার 5,863, এবং সর্বনিম্ন রেঞ্জটা হচ্ছে 5,559। এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট মুভ করতেছে। আগামী দিনের মার্কেট আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে এটা আসলে নিশ্চিত করে বলা মুশকিল। বাট যেহেতু ইতিমধ্যেই বিনিয়োগকারীরা বুঝে গেছে যে গত 2 দিনের মার্কেটের যে ফলটা ছিল এটা আসলে একটা পেনিক সেল, এবং হয়তো কিছু রিজন থাকতে পারে, কিন্তু এত বড় কোনো রিজন নাই যে মার্কেট ফল করবে। আর মার্কেট আসলে আহ, আমার ওভারঅল যেটা মনে হয় যে মার্কেট আসলে একটা লং আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। যেমন এখানে মার্কেট একটা লং টাইম ডাউন ট্রেন্ডে ছিল। মোটামুটি 6,400 থেকে সূচক 5,000-এ নেমে এসেছিল, মোটামুটি 1,400 পয়েন্টের একটা ডাউনফল ছিল আর কি। তো ঠিক সেম ভাবে মার্কেট কিন্তু আসলে চার্ট যেটা ইন্ডিকেট করতেছে মার্কেট কিন্তু অলরেডি আপ ট্রেন্ড কনফার্ম করছে, এবং একটা লং টাইম আপ ট্রেন্ডে যাওয়ার জন্য মার্কেট প্রিপারেশন নিচ্ছে। সো আমি যেটা সাজেস্ট করবো যে এই অবস্থায় যে যেখানে বিনিয়োগ করেছেন একটু হোল্ড করেন, অথবা একটু রিব্যালেন্সিং করেন। পেনিক হওয়ার কিছু নাই, সূচক অনেক কম, এবং মার্কেটে অনেক শেয়ার যেগুলো আন্ডার ভ্যালুয়েট হয়ে আছে। সো একটু দেখে শুনে কিনলে আমার মনে হয় যে সেগুলো থেকে ভালো প্রফিট করা সম্ভব। আর আমরা যদি সেক্টর নিয়ে কথা বলি যে আসলে নেক্সট সেক্টরটা কি, নেক্সট সেক্টরটা কি, দেখেন আমি আসলে এখানে 3 মান্থ অথবা হ্যাঁ বা 6 মান্থের একটা ইন্টারভালের সূচক দিয়ে এখানে শো করার চেষ্টা করি। প্রথমে ব্যাংক সেক্টরটা দেখায়। ব্যাংক সেক্টর আসলে গত 2 মাস বা আড়াই মাস আগে মোটামুটি 15-র ঘরে ছিল, সেটা এখন 18 ঘরে আছে। এখানে একটা শার্প ইনক্রিজ ছিল, তারপরে কিছুটা কারেকশন হয়ে আবারও আপ ট্রেন্ডে যাচ্ছে। ওভারঅল মার্কেটে ব্যাংক সেক্টরটাই পজিটিভ মনে হচ্ছে ফর দ্য টাইম বিং। আর ব্যাংক সেক্টরে যদি আপনি ভলিউম দেখেন, ভলিউম কিন্তু আগের থেকে বাড়তেছে। সো আমার মনে হচ্ছে এই সেক্টরে একটা বিগ রেইজ আসতেছে আর কি। সো ব্যাংক সেক্টর নিয়ে শেষে আরেকটু ডিটেল কথা বলবো। সিমেন্ট সেক্টর ডাউন ট্রেন্ডে, সিরামিক ডাউন ট্রেন্ডে, ইঞ্জিনিয়ারিং ডাউন ট্রেন্ডে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডাউন ট্রেন্ডে, ফুড অ্যান্ড অ্যালাইড এটা আপ ট্রেন্ডে ছিল কিন্তু এখন ডাউন ট্রেন্ডের দিকে আসতেছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার এটা আপ ট্রেন্ডে ছিল কিন্তু ডাউন ট্রেন্ডে আসতেছে। ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড কনফার্ম করেছে, ডাউন ট্রেন্ডে। আইটি সেক্টর আসলে ডাউন ট্রেন্ডে, অনেকদিন সাইড হতে ছিল, এখন ডাউন ট্রেন্ডে। লাইফ ইন্স্যুরেন্সটা আসলে মোটামুটি কিছু গেম দিচ্ছিল কিছু সিলেক্টেড শেয়ার, বাট এখন ডাউন ট্রেন্ডে চলে এসেছে। মিসেলেনিয়াস ডাউন ট্রেন্ডে, মিউচুয়াল ফান্ড ডাউন ট্রেন্ডে, পেপার অ্যান্ড প্রিন্টিং ডাউন ট্রেন্ডে, ফার্মাসিউটিক্যাল আপ ট্রেন্ডে ছিল এবং সাইডে ছিল কিন্তু এখন ডাউন ট্রেন্ডের দিকে আসতেছে। সার্ভিস রিয়েল এস্টেট ডাউন ট্রেন্ডে। ট্যানারি ইন্ডাস্ট্রিটা আসলে সাইড হইতে ছিল, এখন ডাউন ট্রেন্ডের দিকে আসতেছে মনে হচ্ছে। টেলিকমিউনিকেশনটা আপ ট্রেন্ডে, ওভারঅল আপ ট্রেন্ডে, কিন্তু লাস্ট 2-3 মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। টেক্সটাইলটা সাইড হইতে আছে, এবং ট্রাভেল এন্ড লিজারটা লং টাইম ডাউন ট্রেন্ডে আছে। সেদিন ডাউন ট্রেন্ড শুরু করছে, অনেক লং টাইম ডাউন ট্রেন্ডে আছে। ওকে, আমরা ব্যাংক সেক্টর নিয়ে আরেকটু স্পেসিফিক দেখি, কারণ আমার কাছে ওভারঅল যেটা মনে হচ্ছে যে আগামীতে কিছুদিন ব্যাংক সেক্টরেরই সময় আর কি। কারণ আপনি টপ 10-এর যদি দেখেন, যদিও লাস্টের দিনের মার্কেট নেগেটিভ মার্কেট ছিল, কিন্তু টপ 10-এর কিছু গেইনার যেগুলো ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, জিআইবি এটা একটা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবিআই ব্যাংক, এবি ব্যাংক। সো এখানে মোটামুটি 4 থেকে 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে 5টা ব্যাংক আছে টপ 10 গেইনারে। আর সেক্টর ওয়াইজ যদি আপনি টার্নওভার দেখেন, লাস্টের মার্কেটে লাস্টের মার্কেটে 36% টার্নওভার ব্যাংকিং সেক্টরে, ব্যাংক সেক্টরে। আর বাকিগুলো আসলে তার অর্ধেকেরও কম। আর আমরা যদি কম্পেয়ার করি, মানে গত দিনের আগের দিনের যে চার্টটা ছিল, গত দিনের আগের দিনে আসলে ব্যাংক সেক্টর 53% শেয়ার, 53% গত দিনের আগের দিনে 53% শেয়ার ব্যাংক সেক্টরে কেনা বেচা হয়েছে, আর বাকিগুলো ফার্মাসিউটিক্যাল 20% এবং অন্যান্য গুলো ছিল।
সো টোটাল মার্কেটের কিন্তু একটা হিউজ ভলিউম এখন ব্যাংক সেক্টরে টার্নওভার হচ্ছে, এবং ব্যাংক সেক্টর আকৃষ্ট হচ্ছে। কেন হচ্ছে, যেটা আমার মনে হয় যে আমরা যদি চার্টে গিয়ে দেখি, আহ ব্যাংক সেক্টরটা অনেক দিন থেকে অবহেলিত হয়ে আছে, এবং ব্যাংক সেক্টরের বেশিরভাগ শেয়ার আন্ডার ভ্যালুয়েট, বেশিরভাগ শেয়ার আন্ডার ভ্যালুয়েট হয়ে আছে। আমরা যদি 1 ইয়ার গ্রাফ দেখি, দেখেন এবি ব্যাংকের ক্ষেত্রে যদিও 60 টাকায় নেমেছিল, কিন্তু যে জায়গায় আছে এখন 9 টাকা, এগুলোর ফেস ভ্যালু অনেক ভালো। লাইক ফেস নেট অ্যাসেট ভ্যালু, সব এই শেয়ারগুলোর নেট অ্যাসেট ভ্যালু অনেক ভালো। আল আরাফা ব্যাংক গত 1 বছরে কোনো লাইক একই জায়গায় অবস্থান করতেছে, 23 টাকা থেকে 24 টাকা। ব্যাংক এশিয়া এই 19 থেকে 20 টাকা। ব্র্যাক ব্যাংকটা একটু বেড়েছে, 35 থেকে 55 টাকায় গিয়েছে। সিটি ব্যাংকটা 18 থেকে 23 টাকায় গিয়েছে। কিন্তু এই সেক্টরে হিউজ গেইন করার একটা সময় বা সুযোগ চলে আসতেছে। আপনি যদি ইসলামী ব্যাংকটা দেখেন, ইসলামী ব্যাংক গত 3 দিনে বা গত 2 মাসে 35 টাকা থেকে 70 টাকা, মানে ডাবল হয়ে গেছে আর কি গত 2-3 মাসে। তো যদিও ইসলামী ব্যাংক দিয়ে শুরু হচ্ছে, বা এর আগে ব্র্যাক ব্যাংক ছিল, মিডল্যান্ড ব্যাংক ছিল। মিডল্যান্ড ব্যাংক দেখেন 12 টাকায় ছিল, 28 টাকায় চলে গেছে, এটা 30 টাকা পার হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে আর কি। তো দেখেন এনআরবি ব্যাংক 9 টাকা ছিল, সেটা 14 টাকা পর্যন্ত উঠেছিল, একটু কমেছে। তো আমার ওভারঅল যেটা অবজারভেশন, ব্যাংক সেক্টরের হয়তো মাঝে মাঝে কিছু নেগেটিভ নিউজ আসতেছে, বা কিছু ব্যাংক নিয়ে কনফিউশনে আছে মানুষ যে আসলে কি হবে। শাহজালাল ব্যাংক, হ্যাঁ শাহজালাল ইসলামী ব্যাংক, সরি সোশ্যাল ইসলামী ব্যাংক, এটা হচ্ছে আপনার 60 টাকা থেকে 13 টাকা, মানে 14 টাকা উঠেছিল আর কি, ডাবল হয়ে গেছে। তো টুডে অর টুমরো ব্যাংক সেক্টরের সবগুলো ব্যাংক, দুই একটা ছাড়া ব্যাংক সেক্টরের বেশিরভাগ ব্যাংকের শেয়ার 20 টাকা পার হবে। কেন পার হবে, আমি আপনাকে দুই একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এবি ব্যাংকের আসলে টার্নওভার অনেক বেশি, আমরা এবি ব্যাংক দিয়ে এক্সাম্পলটা দিয়ে দেখেন। আচ্ছা, এবি ব্যাংকের ফান্ডামেন্টাল কি বলে? এবি ব্যাংক এখন মার্কেটে 9 টাকা 90 পয়সা ট্রেড হচ্ছে। এটার পেইড আপ ক্যাপিটাল 895 কোটি টাকা। এটা গত বছর 2% ক্যাশ বোনাস স্টক দিয়েছে। একটু মনে হয় আর্নিং কম ছিল, আর্নিং পজিটিভ। আর এনএভি, নেট অ্যাসেট ভ্যালু 29 টাকা। 29 টাকা, অর্থাৎ আমি নিজে অবজার্ভ করেছি, বা আমি নিজে যেটা আগে খেয়াল করেছি, যে যদি কোনো শেয়ারের ইপিএস পজিটিভ হয় এবং সেটার যদি ভালো এনএভি থাকে, সব শেয়ারের প্রাইস এনএভি থেকে অ্যাটলিস্ট 2 গুণ, মিনিমাম 2 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 10 গুণ পর্যন্ত হয়ে থাকে। আমি দেখাবো, দুই একটা এক্সাম্পল দেখাবো। তাহলে এবি ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু 29 টাকা। তার মানে 29 টাকার অ্যাসেট এখন মার্কেটে বিক্রি হচ্ছে 9 টাকা, 9 টাকা 90 পয়সা। যে জিনিসের অ্যাসেট আছে 29 টাকা, সেই জিনিস মার্কেটে বিক্রি হচ্ছে 9 টাকা 90 পয়সা। তো এটা কি আপনি রিক্সি বলেন? এখানে যদি ইনভেস্ট করে রাখা হয়, এবং যদি এবি ব্যাংক তার এই যে ইপিএস টার পজিটিভ ধারা ধরে রাখতে পারে, অবশ্যই এই ব্যাংকটা একসময় 29 টাকার বেশি আসবে, 29 টাকা পার হবে বা তার থেকে বেশি প্রাইসে যাবে। কিন্তু কবে যাবে এই জিনিসটা আমি নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু এটা অবশ্যই যাবে, বিকজ সেখানে ভ্যালু আছে। ওয়ান ব্যাংকের দেখাই আমি। ওয়ান ব্যাংক 9 টাকায় ট্রেড হচ্ছে মার্কেটে। এটার পেইড আপ ক্যাপিটাল আপনার 1065 কোটি টাকা, 1065 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল। গত বছর শেয়ারটা 3%, 3.5% ক্যাশ এবং 3.5% বোনাস দিয়েছে। ইপিএস 1 টাকা 16 পয়সা। এটা কম্পারেটিভলি, এটা এবি ব্যাংকের থেকে ইপিএস ভালো এটা, এবং গত বছরের ডিভিডেন্ডও এবি ব্যাংকের থেকে ভালো দিয়েছে। এই শেয়ারটার নেট অ্যাসেট ভ্যালু 19 টাকা। তার মানে এখানে 19 টাকার অ্যাসেট আছে। তো অ্যাকর্ডিং টু দা স্টেটমেন্ট, যেখানে 19 টাকার অ্যাসেট আছে, 19 টাকার অ্যাসেট মার্কেটে বিক্রি হচ্ছে এখন মাত্র 9 টাকা। তো এবং এই ব্যাংকটার ইপিএস ভালো। তো মার্কেটের আসলে ক্যাশ ফ্লো অথবা মার্কেটের লিকুইডিটি ক্রাইসিসের কারণে হয়তো সাময়িক
এই ব্যাংকটা 9 টাকায় আছে, কিন্তু এই ব্যাংকটা অবশ্যই অবশ্যই এই ব্যাংকটা 19 টাকা পার হবে। এবং যেটার ইপিএস ভালো, এটা মোর দেন লাইক এটা হয়তো 27-28 টাকা। মানে নর্মালি যদি ফেয়ার ভ্যালু কনসিডার করি তাহলে এটা অ্যাটলিস্ট 19 থেকে 20 টাকার একটা শেয়ার। সেটা এখন মার্কেটে 9 টাকা বিক্রি হচ্ছে, তার মানে আন্ডার ভ্যালুয়েড। যেহেতু মার্কেটে ফান্ড ফ্লো কম, আস্থা কম, তো সে কারণে এইটার প্রাইস কমে আসে। কিন্তু যখন মার্কেটে আস্থা ফিরে আসবে এবং লিকুইডিটি ক্রাইসিসটাকে মানে এলিমিনেট হয়ে যাবে, তখন এই জিনিসটা আরো বাড়বে। এটার দেখেন ইনস্টিটিউশন পোর্শন ভালো, ডিরেক্টর পোর্শন 31%, ইনস্টিটিউশন 35%, পাবলিক হচ্ছে 33% গুড শেয়ার। এরকম অনেকগুলো আমি বলতে পারি। ফর এক্সাম্পল, আচ্ছা, যেহেতু ব্র্যাক ব্যাংকের দাম বেড়েছে, ব্র্যাকটার দেখি ব্র্যাকটার কি অবস্থা। আমরা যদি ব্র্যাক ব্যাংক খেয়াল করি, এটার মার্কেটে এখন প্রাইস 55 টাকা 10 পয়সা, 1769 কোটি টাকা পেইড আপ লাস্ট ইয়ারে। গত বছরে 10% ক্যাশ এবং 10% বোনাস দিয়েছে, স্টিল গুড। ইপিএস 2 টাকা 95 পয়সা, এনএভি 41 টাকা। আচ্ছা, এনএভি হচ্ছে 41 টাকা, ইপিএস 2 টাকা 95 পয়সা। আমি যে কথাটা বলতেছিলাম যে এনএভি থেকে শেয়ার প্রাইস সবসময় বেশি হবে। যদি শেয়ারের ইপিএস পজিটিভ হয়, শেয়ারের ইপিএস পজিটিভ হলে সেই শেয়ারের প্রাইস এনএভি থেকে অবশ্যই বেশি হবে। এখানে এনএভি নেট অ্যাসেট ভ্যালু 41 টাকা, সেখানে মার্কেট প্রাইস 55 টাকা, হয়তো আগামীতে আরো বাড়বে, কিন্তু এটা কিন্তু অলরেডি এনএভি কে ক্রস করেছে। এবং এই এনএভি কিন্তু অনেক দিনের, যে 40 টাকা, 41 টাকা, 36 টাকা, তো এটা কিন্তু 40 টাকা 41 টাকায় ছিল, কিন্তু শেয়ার প্রাইস কিন্তু কমে এটা 35 টাকা এসেছিল। কিন্তু সময় সুযোগে এইটার প্রাইস গেইন করেছে, শেয়ারটা প্রাইস গেইন করেছে। এবং এটার পাবলিক পোর্শন 6.76%, ফরেন পার্সেন্ট 32%, এবং এখানে ভালো ফরেন ইনভেস্টমেন্ট আছে আর কি। তো আমি যদি আরো দু একটা ব্যাংক খেয়াল করি, আপনারা যদি কোনোটা মেনশন করতে পারতেছেন না, ওটা আমি আমি এমটিবি দেখি আর কি, এমটিবির কি অবস্থা। আচ্ছা, আমরা যদি এমটিবি দেখি, এমটিবি এখন মার্কেটে 12 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে। এটার পেড আপ 983 কোটি টাকা। গত বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটার ইপিএস 1 টাকা 16 পয়সা, লাইক ওয়ান ব্যাংকের মতো এটা। ইপিএস ওটার কাছাকাছি। এটার এনএভি 24 টাকা। ইপিএস ভালো, ইপিএস ভালো, এনএভি ভালো, 24 টাকা। অবশ্যই এই শেয়ারটার প্রাইস 24 টাকা পার হবে, টুডে অর টুমরো। সো এটার ইনস্টিটিউশন পার্সেন্টও ভালো, 30%। তো আমার ওভারঅল অবজারভেশনটা হচ্ছে যে যেহেতু আমরা মার্কেটের সাথে থাকবো, মার্কেট যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো। যেহেতু মার্কেট এখন ব্যাংকিং সেক্টরের দিকে আছে, মার্কেট যেহেতু এখন ব্যাংকিং সেক্টরের দিকে আছে, এবং ব্যাংকিং সেক্টরের অনলি আমরা যে চার্টগুলো দেখলাম, সবগুলো চার্টের ভিতরে শুধুমাত্র ব্যাংক সেক্টরেরই আসলে আহ মুভমেন্টটা পজিটিভ শো করতেছে। তো দেখেন, আমি যদি চার্টে দেখাই, এখানে একটা সাপোর্ট ছিল, ওই যে 1 বছর 1.5 বছর আগেও, 2020-এ, মানে 4 বছর আগেও এখানে ছিল, এখান থেকে কিন্তু ব্যাক করেছে। দেখেন খুবই ক্লিয়ারলি, এখানে দেখেন, এখানকে এখানে এবং এখানে একই জায়গা, সাপোর্ট কিন্তু সেম। সাপোর্ট থেকে ব্যাক করেছে, জাস্ট ব্যাক করে একটু উপরে উঠেছে, এখান থেকে সাপোর্ট থেকে ব্যাক করার পরে এটা কিন্তু 25-এ উঠেছিল, এখন সেটা 18, তার মানে এখন স্টিল 6 পয়েন্ট এখানে কেনার সুযোগ আছে, ইভেন মোর দেন 6। যদি আমরা 2010-এর সাথে কম্পেয়ার করি, 11-এর সাথে কম্পেয়ার করি, এটা 2011-তে ছিল 42, 42 ছিল, তো সেখানে এখন 18 আছে। তো 10 বছর আগে যদি 42-এ থাকতে পারে, তাহলে 10 বছর পরে এসে, 14 বছর পরে, 14 বছর পরে এসে এটা 100-তে উঠতে পারে। তো আমি ব্যাংক সেক্টর নিয়ে খুবই আশাবাদী। ব্যাংক সেক্টরে ভালো ট্রেড হচ্ছে, ভলিউম বাড়তেছে, অন্যান্য সেক্টরে বাড়বে, কিন্তু আমার মনে হয় যে ব্যাংক সেক্টরে সবচাইতে নিরাপদ, বিনিয়োগকারীদের জন্য ব্যাংক সেক্টরটা এখন সবচাইতে নিরাপদ। আহ অন্য কোনো সেক্টর নিয়ে হয়তো আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এটা ব্যাংক সেক্টরে আমার ফোকাস ছিল এই ভিডিওটা। আপনারা যদি অন্য কোনো নির্দিষ্ট স্টক বা কোনো স্ক্রিপ্ট নিয়ে আপনারা জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করবো সেটা সম্পর্কে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে।
ধন্যবাদ সবাইকে। আবারও ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আর আমার যদি ইনফরমেশন গুলো আপনাদের মিনিমাম কিছু সাপোর্ট দিয়ে থাকে বা কোনো ভালো লাইক হেল্পফুল হয়, আমাকে একটু কমেন্টে জানাবেন, যাতে আমি একটু ইনকারেজ ফিল করতে পারি আর কি। ধন্যবাদ সবাইকে।